সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় অবস্থান করছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুল নাহার, প্রভাষক লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আমরা ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র বিষয়টি পাঠ করছিলাম। দ্বিতীয় পত্র হতে আমরা দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি এই অধ্যায়টি পাঠ করছি। এই অধ্যায় হতে আমরা এর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করেছি। সেগুলোর মধ্যে থেকে আমরা দেখেছি যে ব্যবস্থাপনার নীতি কী এবং ব্যবস্থাপনার নীতিসমূহ প্রতিষ্ঠানে কিভাবে কার্যকর হয়। একই সাথে আমরা এটাও দেখেছি একজন ব্যবস্থাপককে কোন কোন বিষয়ের উপরে দক্ষ হতে হয়। আজ আমরা সেরকম একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী। একটা প্রতিষ্ঠান সাফল্য অর্জন করার জন্য একজন দক্ষ ব্যবস্থাপকের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। একজন দক্ষ ব্যবস্থাপককে যেমন বিভিন্ন বিষয়ে দক্ষ হতে হয়, একইভাবে একজন ব্যবস্থাপককে কিন্তু বিভিন্ন গুণে গুণান্বিত হতে হয়। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কিছু সাধারণ মৌলিক গুণাবলী থাকে, কিন্তু একজন ব্যবস্থাপককে সেই গুণাবলীর ঊর্ধ্বে উঠে কাজ করতে হয় বা তার চেয়ে অনেক বেশি গুণাবলী সম্পন্ন হতে হয়। বা আমরা এভাবেও বলতে পারি, আমরা যে গুণগুলোর চর্চা করি না বা আমরা সাধারণরা যে জায়গায় যে গুণাবলীগুলো আমাদের মধ্যে থাকা সত্ত্বেও আমরা যেগুলোকে প্রস্ফুটিত বা কার্যের প্রতিফলন ঘটাই না, একজন ব্যবস্থাপককে সেই গুণাবলীর উপরে কিন্তু অনেক বেশি মনোযোগী হতে হয়। হেনরি ফয়েল ব্যবস্থাপনার যে নীতি আছে সেইখানে তিনি একজন ব্যবস্থাপকের 6টি গুণাবলীর কথা উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে শারীরিক, মানসিক, নৈতিক, শিক্ষাগত, কারিগরি এবং অভিজ্ঞতা সংক্রান্ত। এই সকল গুণাবলীর পরে আমরা আরও কিছু গুণাবলী দেখি যেগুলো একজন ব্যবস্থাপককে একটা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। দেখো, এখানে যে গুণাবলীগুলো আছে সেই গুণাবলীগুলো হেনরি ফয়েলের যে 6টি গুণাবলীর কথা বলেছি সেইগুলোর সাথে মিক্স করে আরও কিছু বাড়তি গুণাবলী এখানে যোগ করা আছে। তো সর্বপ্রথমে আমরা বলছি যে সাংগঠনিক জ্ঞান। একটা প্রতিষ্ঠান শুরু থেকে কিভাবে পরিচর্যা করলে ধীরে ধীরে সেটাকে বড় করা যায়, বা একটা প্রতিষ্ঠান মাঝামাঝি সময়ে থাকলে সেটাকে কিভাবে পরিচর্যা করতে হয়, বা একটা প্রতিষ্ঠানকে কিভাবে ধীরে ধীরে বড় করে তুলতে হয়, একটা প্রতিষ্ঠানের খুঁটিনাটি জ্ঞানসমূহ কিন্তু একজন ব্যবস্থাপকের রাখতে হয়। অর্থাৎ যে প্রতিষ্ঠানে ব্যবস্থাপক কাজ করবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে, সেই সংগঠন সম্পর্কে ব্যবস্থাপকের কিন্তু অনেক জ্ঞান থাকতে হবে। সাংগঠনিক বিষয়গুলো, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কিভাবে চলছে, সেই প্রতিষ্ঠানের সাথে বর্তমান বাজারের সাথে তাল মেলাতে পারছে কিনা, বা তার কি ভুল ত্রুটি আছে, বা সেই প্রতিষ্ঠানটা কেন অগ্রসর হতে পারছে না, সেইগুলো খুঁজে বের করে একজন ব্যবস্থাপক সেইগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। এবং বিশ্বের বা বর্তমানে বাজারে যে প্রতিষ্ঠানসমূহ সবচেয়ে বেশি এগিয়ে আছে বা যে বাজার সবচেয়ে বেশি দখল করে রেখেছে যে প্রতিষ্ঠান, তার সফলতাগুলো কী সেইগুলোও কিন্তু অনেক সময় ব্যবস্থাপক অনুসরণ করেন। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সংগঠনের কি কি দুর্বলতা আছে এবং কি কি গুণাবলীগুলো আছে, একজন ব্যবস্থাপক সেইগুলো খুঁজে বের করেন। যে জায়গায় দুর্বলতা আছে সেই জায়গায় অগ্রসর হওয়ার চেষ্টা করেন। প্রতিষ্ঠানের যথাযথভাবে প্রতিষ্ঠানটাকে পরিচর্যা করার জন্য বা প্রতিষ্ঠানটাকে যথাযথভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠানের সর্বনিম্ন স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রতিটা স্তরে প্রতিটা কর্মী সম্পর্কে ব্যবস্থাপকের যথাযথ জ্ঞান থাকতে হবে। তাহলে এই সাংগঠনিক জ্ঞানটা ব্যবস্থাপক কিন্তু কোনো কাজের মাধ্যমে যে অর্জন করে নিচ্ছেন তা না, উনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠানের সম্পর্কে কিন্তু ওনার প্রয়োজনীয় সকল জ্ঞান রাখাটাকে আমরা বলছিলাম যে সাংগঠনিক জ্ঞান। সুতরাং এটা কোনো অন্য গুণাবলীর মতো, যেমন
পারা সেরকম গুণাবলীর মতো কোনো বিষয় না। এটি হচ্ছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে ব্যবস্থাপকের যথাযথ জ্ঞান রাখতে হবে, থাকতে হবে। যখনই ব্যবস্থাপক সে কাজ করবেন তখনই ব্যবস্থাপককে সেই জ্ঞানটা রাখতে হবে। তারপর বলছে যে ব্যবস্থাপকীয় জ্ঞান, একটু আগেই বলছিলাম যে প্রতিষ্ঠানের উচ্চ স্তর থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত প্রতিটা কর্মী সম্পর্কে ব্যবস্থাপক জানবেন। শুধু জানলেই কিন্তু ব্যবস্থাপকের কাজ শেষ হয়ে যায় না। সেই ব্যবস্থাপক কিন্তু সেই প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীকে কিভাবে কোন কাজে কাকে কোন কাজে ব্যবহার করলে যথাযথ ফল পাওয়া যাবে সেটাও কিন্তু ব্যবস্থাপককে আয়ত্তের মধ্যে আনতে হয়। সেটাও কিন্তু ব্যবস্থাপকীয় জ্ঞানের পর্যায়ে পড়ে। অর্থাৎ আমরা যখন দাবা খেলার ছক বা দাবা খেলি তখন আমরা দেখি সেখানে অনেকগুলো সৈন্য সামন্ত থাকে এবং সেখানে কিন্তু প্রয়োজনীয় সৈন্যটাকে, প্রয়োজনীয় ঘোড়াটাকে যদি ভালো জায়গায় ভালো চাল দেওয়া যায় তাহলে কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। ব্যবস্থাপক কিন্তু সেটাই করে। তার প্রতিষ্ঠানে যে সকল কর্মী আছে, তার প্রতিষ্ঠানে যে সকল যোগ্য কর্মী আছে তাকে তিনি যথাযথভাবে সেইভাবে কাজে লাগানোর চেষ্টা করেন এবং এটাকেই আমরা বলছি ব্যবস্থাপকীয় জ্ঞান। শারীরিক ও মানসিক সুস্থতা। একজন ব্যবস্থাপক সাধারণ যে কর্মী যে জায়গায় কাজ করে, অনেক জায়গায় অনেকক্ষণ কাজ করে কর্মীরা যখন ক্লান্ত হয়ে যায়, একজন ব্যবস্থাপক কিন্তু শারীরিক এবং মানসিক দিক থেকে কিন্তু ততটাই ফিট থাকার চেষ্টা করেন বা ফিট থাকতে হয়। কারণ একজন কর্মী, সেই কর্মীটা শুধু তার যে নির্দিষ্ট কাজ, সেই নির্দিষ্ট কাজটা করেই কিন্তু শেষ তার কাজটা, কিন্তু ব্যবস্থাপককে সেই কর্মীদের কাজটা যথাযথভাবে শেষ হয়েছে কিনা এবং সেই কাজটা কর্মীরা যথাযথভাবে করতে পারছে কিনা সেই সকল বিষয়ে কিন্তু তাকে জ্ঞান রাখতে হয় বা তার সেই জায়গায়ও তাকে কাজ করতে হয়। সেই জন্য ব্যবস্থাপককে অনেক বেশি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হয়। তারপর হচ্ছে উচ্চ শিক্ষা এবং অভিজ্ঞ ও সচেতন। একজন ব্যবস্থাপককে আমরা তখনই মেনে নিই বা একজন ব্যবস্থাপককে তার অধীনস্থ যে সকল কর্মীরা আছে উচ্চ স্তর থেকে, অর্থাৎ উচ্চ মধ্য নিম্ন যে সকল স্তরের বিভিন্ন শাখা প্রশাখার যে সকল কর্মীরা আছে সেই সকল কর্মীরা যখন দেখতে পাবে যে তার ব্যবস্থাপক বা তার ঊর্ধ্বতন যিনি কর্তৃপক্ষ তিনি বিভিন্ন জ্ঞানে উনি জ্ঞানে বা ওনার উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাহলে সেই ব্যবস্থাপক কিন্তু অন্য কর্মীরা খুব সহজেই মেনে নেবে। যেটা মেনে নেবে না যদি ব্যবস্থাপক স্বল্প শিক্ষিত হয় বা তার জ্ঞান যদি অনেক কম হয় বা তিনি যদি ততটা সচেতন না হন বা তার কাজের দক্ষতা যদি ততটা না থাকে, তাহলে কিন্তু উচ্চ মধ্য বা নিম্ন বা প্রতিষ্ঠানের যে শাখা বা বিভিন্ন যে প্রশাখা বা বিক্রয় বিভাগ বা অন্য বিভাগ যে সকল কর্মীরা আছে তারা কিন্তু খুব সহজে ব্যবস্থাপকের কাজকে মান্য করবে না। আমরা এটাও বলি ব্যবস্থাপক কিন্তু একজন ভালো নেতা। তো এরপরে আমরা দেখি যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। সুযোগ কখনো বসে থাকে না, সুযোগ একবারই আসে এবং সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হয়। এই সুযোগটাকে কাজে লাগানোটা কিন্তু অনেক বড় একটি গুণ। আমরা আমাদের জীবনের সবারই কিন্তু ছোটখাটো সুযোগ আসে, সেই সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগানো কিন্তু বড় বিষয়। একজন ব্যবস্থাপকেরও এরকম প্রতিষ্ঠান যখন পরিচালনা করেন তখন তারও এমন বিভিন্ন সুযোগ, বিভিন্ন সম্ভাবনা তার সামনে আসে। ব্যবস্থাপককে দেখতে হয়, খুব দ্রুততার সাথে চিন্তা করতে হয় যে এই সুযোগটা তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে কতটা বেশি ফলপ্রসূ হবে এবং কতটা বেশি প্রয়োজনীয়, কোন সুযোগটা উনি গ্রহণ করবেন এবং কোন সুযোগটা উনি ফেলে দিবেন, এটি কিন্তু খুব দ্রুততার সাথে ওনাকে চিন্তা করে নিতে হয়। যদি আমি কোনো একটা বিষয় নিয়ে ভেবে চিন্তে দিচ্ছি, এই দিচ্ছি বলে আসলে ব্যবস্থাপকের ভাষায় কোনো শব্দ নেই, কারণ সময় সুযোগ কোনোটাই কিন্তু কখনো কারোর জন্য এক সেকেন্ডের জন্য থেমে থাকবে না। সুযোগ কাজে লাগানোর সবচেয়ে বড় উপায় কিন্তু সুযোগ নেওয়া বা দেওয়া বা ছেড়ে দেওয়া। তো ব্যবস্থাপক খুব দ্রুততার সাথে সেই সিদ্ধান্তটা গ্রহণ করবেন
চিন্তা করবেন যে তার ব্যবস্থাপনাটা, তার সুযোগটা উনি গ্রহণ করবেন না নেবেন না। সেই সিদ্ধান্ত গ্রহণ কিন্তু ব্যবস্থাপকের জন্য, একজন ব্যবস্থাপক বা একজন সফল ব্যবস্থাপক কিন্তু দীর্ঘদিন কাজ করার পরে উনি কিন্তু বুঝতে পারেন যে কোন সুযোগটা গ্রহণ করা উচিত আর কোন সুযোগটা গ্রহণ করা উচিত না। তারপরে আমরা দেখি যে পরিশ্রমী একজন ব্যবস্থাপককে, এর আগে যখন আমি শারীরিক এবং মানসিক সুস্থতার কথা বলছিলাম তখন সেখানে আমি বলেছিলাম যে একজন ব্যবস্থাপককে অনেক বেশি পরিশ্রমী হতে হয়। একজন কর্মী যে কাজটা তার কাজটা শেষ করলেই যেমন তার কাজ শেষ হয়ে যায়, ব্যবস্থাপকের কাজ কিন্তু সেখান থেকেই শুরু হয়। অর্থাৎ শুধু একজন কর্মী না, তার প্রতিষ্ঠানে যতগুলো কর্মী আছে এবং তার প্রতিষ্ঠানে যত রকমের যন্ত্রপাতি আছে, তার প্রতিষ্ঠানে যত রকমের সুযোগ সম্ভাবনা আছে, সবগুলোকে নিয়ে কিন্তু ব্যবস্থাপককে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে ব্যবস্থাপক কিন্তু একজন কর্মী বা এক স্তরের যে কর্মী তার চেয়েও অনেক বেশি কাজ করেন এবং কাজ করার সামর্থ্য রাখতে হয়, তবেই তিনি সফল হন। তারপর আমরা বলছি যে অনুপ্রাণিত করার ক্ষমতা। ব্যবস্থাপক তার অধীনস্থ কর্মীদের যথাযথভাবে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করেন। তার কর্মীদেরকে কিভাবে অনুপ্রেরণা দিলে তার কর্মীরা অনেক বেশি অনুপ্রাণিত হবে, কখনো তাদেরকে বিভিন্ন ধরনের কাজে উৎসাহ দিয়ে, কখনো তাদেরকে বিভিন্ন বিষয়গুলো জানিয়ে তাদেরকে আমরা কি করি, অনুপ্রেরণা প্রদান করা হয়। যোগাযোগের দক্ষতা একজন ব্যবস্থাপকের আরেকটি বড় গুণাবলী। যোগাযোগ যে শুধুমাত্র প্রতিষ্ঠানের মধ্যে তার কর্মীদের মধ্যে হবে এরকম বা এমন হয় না। প্রতিষ্ঠান ছাড়াও ব্যবস্থাপককে রাষ্ট্র, সরকার, বিভিন্ন প্রতিনিধি, বিভিন্ন ক্রয় প্রতিনিধি বা বিভিন্ন ধরনের সংগঠনগুলোর সাথে ব্যবস্থাপকের যোগাযোগ রক্ষা করতে হয়। এই যোগাযোগ রক্ষা করাটার উপরেও কিন্তু ব্যবস্থাপনার কার্য এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশেই নির্ভর করে। কারণ সঠিক যোগাযোগ যেমন অনেক কষ্টসাধ্য কাজকে সহজ করে দেয়, আবার সঠিক যোগাযোগের মাধ্যমেই কিন্তু প্রতিষ্ঠানের সকল কর্মীকে একই সাথে একই বিন্দুতে রেখে কাজ করানো সম্ভব হয়। তারপর আমরা বলছি যে দূরদর্শিতা। একজন ব্যবস্থাপককে দূরদর্শী হতে হয়। দূরদর্শী মানে হচ্ছে যিনি অগ্রিম আগেই চিন্তা ভাবনা করে যিনি কাজ করতে পারেন। অর্থাৎ ব্যবস্থাপক বুঝতে পারেন যে আজ যে কাজটি হচ্ছে কাল তার ফলাফল বা তার বিপরীতে কোন ধরনের সমস্যাগুলো তৈরি হতে পারে, সেই সমস্যাগুলো সম্পর্কে অগ্রিম চিন্তা ভাবনা করে রাখাটাকে আমরা বলছি দূরদর্শিতা। তো একজন ব্যবস্থাপক সেই দূরদর্শিতাটা অর্জন করেন। অবশ্যই এটা বলতেই হয় যে ব্যবস্থাপকের এই দূরদর্শিতাটা কিন্তু ওনার কাজের দক্ষতার মাধ্যমে অর্জন করেন। মোহনীয় ব্যক্তিত্ব সকল মানুষকে আকর্ষণ করে। একজন ব্যবস্থাপককে মোহনীয় ব্যক্তিত্ব অধিকারী এজন্য হতে হয় কারণ উনি একই সাথে প্রতিষ্ঠানের সকল কর্মচারী, প্রতিষ্ঠানের বাইরে যে সকল প্রতিষ্ঠান আছে তাদের সাথে এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন জনের সাথে তার যোগাযোগ রক্ষা করতে হয়। এই ক্ষেত্রে ব্যবস্থাপকের কিন্তু একটা মোহনীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হয়। নিয়মানুবর্তিতা, ঝুঁকি গ্রহণ এবং উদ্ভাবনী শক্তি, যেগুলোকে আমরা মানসিক দক্ষতা হিসেবে চিহ্নিত করি এবং বলি যে একজন ব্যবস্থাপকের এই সকল গুণাবলী কিন্তু অন্য মানুষ থেকে তাকে আলাদা হিসেবে বা আলাদা করে চিনানোর জন্যই যথেষ্ট। একজন ব্যবস্থাপক অবশ্যই নিয়মানুবর্তী হবে। সবার জন্য যে নিয়মটা প্রযোজ্য থাকবে প্রতিষ্ঠানে, ঠিক একই নিয়মটা ব্যবস্থাপক নিজেও মেনে চলবে। এবং ঝুঁকি গ্রহণের মানসিকতা, আমরা বলছি যে প্রতিষ্ঠানের সাফল্যের সাথে ঝুঁকি আঙ্গাঙ্গিকভাবে জড়িত। আমরা ঝুঁকিকে বাদ দিয়ে কখনোই প্রতিষ্ঠানের সফলতা বা প্রতিষ্ঠানের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাকে চিন্তাই করতে পারি না। ঝুঁকি যেখানে থাকবে সে তার সাথে ঠিক যতখানি ঝুঁকি ঠিক ততখানি সফলতা। এই ঝুঁকি গ্রহণ করার যে শক্তি, যে মানসিক শক্তি,
সেই মানসিক শক্তিটা কিন্তু থাকতে হবে ব্যবস্থাপক। উদ্ভাবনী শক্তি, নতুন নতুন সৃষ্টি করা, নতুন সৃজনশীল কাজে উৎসাহী হওয়াটাই আমরা কি বলছি উদ্ভাবনী শক্তি। আর এই নতুন নতুন কাজ বা নতুন উদ্ভাবনী শক্তি বা সৃজনশীলতাই কিন্তু ব্যবসায়ের আরেকটি বড় বন্ধু হিসেবে আমরা বলি। কারণ ব্যবসায় যে সকল পণ্যগুলো আছে সেই পণ্যগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়। ভোক্তা সবসময় পরিবর্তন বা পরিবর্তিত কিছু পছন্দ করে। তো এই ভোক্তার রুচির চাহিদা অনুযায়ী আমরা যখন পণ্য বাজারে নিয়ে আসবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে উদ্ভাবনী শক্তি রাখতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, দেখতে হবে বা বুঝতে হবে যে ভোক্তা কি চাইছে। ভোক্তার যেই রকম যে পণ্যগুলো চাইছে, ভোক্তার রুচি যেরকম সেই অনুসারে কিন্তু আমাকে পণ্যটা সরবরাহ করতে হবে বা পণ্য উদ্ভাবন করতে হবে। তাহলে আজ আমরা দেখলাম একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী, যেখানে আমরা শারীরিক, মানসিক এবং দক্ষতা এবং একই সাথে দেখেছি যে নৈতিক গুণাবলীগুলো। সুপ্রিয় শিক্ষার্থী, এই গুণাবলীগুলো একজন ব্যবস্থাপকের বিভিন্ন আঙ্গিকে তোমাদের উদ্দীপকে থাকতে পারে। হয়তোবা তোমাকে একটা অথবা দুইটা গুণাবলী উল্লেখ করে তোমাকে জিজ্ঞেস করবে যে এইখানে ব্যবস্থাপকের কোন গুণাবলী সম্পর্কে জানতে চাওয়া হয়েছে বা এখানে ব্যবস্থাপকের কোন গুণাবলী আছে, তোমার মতামত দাও। সেই ক্ষেত্রে তোমরা একটু ভালো করে তোমাদের পাঠ্য বইটা যদি পাঠ করো তাহলে বিস্তারিত তোমরা আরও জানতে পারবে। আজ আমি তোমাদের সাথে একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে ব্যবস্থাপনার বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবস্থাপনার সমস্যাসমূহ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সকলকে অসংখ্য